হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখে 11.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 9 এর পরের অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে? কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। তাহলে চলো দেখি। তাহলে দেখো, আমরা প্রথমে আমরা ডায়লগটা লিখে ফেলি যে ধরি সংখ্যাটি সংখ্যাটি হলো x, মানে হচ্ছে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হবে? তাহলে গুণফল হচ্ছে 1.1025 হবে, তাই না? তাহলে এবার কি বলছে? সুতরাং প্রশ্নানুসারে মানে প্রশ্নযোগ অনুসারে মানে প্রশ্নে যা বলা হয়েছে, তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল x হবে। তাহলে এই দশমিক সংখ্যাটাকে আমি কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। তাহলে x কে যদি আমি x দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে এদের যে গুণফলটা আছে এই গুণফলটা কত হবে? এই গুণফলটা হবে এটা, তাই না? আমাদেরকে বলে দিয়েছে। তাহলে সমান আমি কত পেলাম? 1.1025, এটা আমি পেলাম। তাহলে এবার দেখো, এক্স এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে কি হয়? তাহলে বা এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এটা হয়ে যায় এক্স স্কোয়ার। তাহলে সমান কি হলো? 1.1025। এবার আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স এর মান আমি কি করে বার করব? দেখো, বা এক্স এর মান বার করবো আমি এইদিকে রুট বর্গমূল 1025। দেখো এটা কি করে হলো? এদিকে স্কোয়ার আছে বা বর্গ আছে, তাহলে এইদিকে একটা বর্গটা যদি এদিকে যায় সমান সমানে তাহলে কি হয়ে যায়? তাহলে বর্গমূল হয়ে যায়। এটা তোমরা জানো যে এদিকে যদি স্কোয়ার থাকে তাহলে সমান সমানে এদিকে গিয়ে বর্গমূল হয়ে যায়, এটা তোমরা জানো, তাই না? তাহলে এটাকে আমরা কি পেলাম? এক্স ইকুয়ালস টু বর্গমূল 1.1025। তো এবার এটাকে আমরা বর্গমূল কিভাবে করব? তো চলো আমরা ভাগ পদ্ধতিতে এটাকে বর্গমূল করব। 1.1025, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। কিভাবে করতে হয়? পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিতে লাগে। এই পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিলাম, ঠিক আছে, এক জোড়া দুই জোড়া, এই যে এক পড়ে গেছে একা। তাহলে এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে হচ্ছে গুণফলটা এক কিংবা একের থেকে কম হয়। তাহলে যেমন দেখো, একে একে এক হয়, দুই দুগুণ চার হয়, তাহলে দুই দুগুণ চার বেশি হয়ে যায়, তাহলে এক একে এক, তাহলে আমরা কত বাদ দেবো? এক। তাহলে এক বাদ দিয়ে এখানে আমরা লিখবো এক। এক একে মিলে গেলে শূন্য হয়, তাহলে বা আগ পাখে শূন্যের কোনো দাম থাকে? নেই, তাহলে আমরা এখানে শূন্যটাকে লিখবো না। এবার দেখো এখানে দশমিক আছে, এবার দশমিকটা কি হবে? দশমিকটা ঝামেলা করতে চেয়ে তো দশমিকটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম। তোমরা আবার এরকম করে দাগ দিও না, ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিচ্ছি। তাহলে এবার কি করবো? এবার এই যে এদের দুই বন্ধুকে আমরা নিচে নিয়ে আসবো। তোমরা জানো যে ভাগ করার সময় একটা করে সংখ্যা নিচে আসে, আর যখন আমরা বর্গমূল করি ভাগ পদ্ধতিতে তখন আমরা একসঙ্গে দুটোকে নিয়ে আসি, তাই না? এটা তোমরা জানো। তাহলে 10 হয়ে গেল। এবার দেখো, এবার এখানে কি আছে? এক আছে, তাহলে একের ডাবল কত? একের ডাবল দুই, দুই এখানে বসালাম। এবার তোমরা কি জানো যে এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে এখানে যদি আমি দুই বসাই, মনে করি দুইয়ের সঙ্গে দুই আছে, এবার আমি যদি এটার সঙ্গে দুই বসাই তাহলে দুই দিয়ে গুণ করলে যদি দেখবো যে সেটা 10 কিংবা 10-এর থেকে কম হবে, তাই না? আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে এখানে গুণ করলে হয় 10 হবে, না হলে 10-এর থেকে কম হবে। কিন্তু এবার দেখো, যদি আমি এখানে দুই দিই তাহলে তো বেশি হয়ে যাবে, তাই না? এবার মনে করো আমি এখানে এক দিলাম, এখানে এক বসালাম, তাহলে কি পেলাম? 2 এর সঙ্গে এক দিলাম, এক দিয়ে গুণ করলাম, তাহলে এককে এক দুইকে দুই, কত হলো? 21। এখানে কত আছে? 10, মানে এক দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে। তো এবার বলো কি করবে? এক দিয়ে গুণ করলে যদি বেশি হয়ে যায় তাহলে এবার আমি কি দিয়ে গুণ করব? মিষ্টি দিয়ে গুণ করব। তাহলে 2 আছে, 2 এর পরে শূন্য বসাই দিলাম, কত হলো? 20। এবার 20 কে শূন্য দিয়ে গুণ করলাম, তাহলে কত পাবো? শূন্যকে শূন্য, 2 শূন্য শূন্য, চশমা পেয়ে গেলাম, তাই না? চশমা পেয়ে গেলাম। তাহলে এবার শূন্য কি হয়? শূন্য তো হচ্ছে 10-এর থেকে ছোট, তাহলে এটা আমি বসাতে পারি। তাহলে এখানে আমি শূন্য দিলাম, এখানেও শূন্য দিলাম। এবার কত পেলাম আমি? শূন্য। 20 কে শূন্য দিয়ে গুণ করলে, 20 কে শূন্য দিয়ে গুণ করলে কি হয়? শূন্য আসে, শূন্য বসালাম। তাহলে এবার দেখো, শূন্য আছে শূন্য বিয়োগ করতে শূন্য, শূন্য আছে এক বিয়োগ করতে এক, কত হলো? 10। এবার যে এই যে এদের দুজনকে নিয়ে আসলাম, কত হলো? 25। এবার দেখো এখানে হচ্ছে একে শূন্য 10, তোমরা আবার এখানে 1.10 লিখো না, ঠিক আছে? মানে এখানে 1.0 আছে, তাহলে এখানে তোমরা যখন ডাবল করবে তোমরা আবার 1.0 কে ডাবল করো না। তোমরা হচ্ছে যখন তোমরা ডাবল করবে না তখন তোমরা দশমিকটাকে ভুলে যাও। মনে করো এখানে দশমিকটা নেই, তাহলে যদি দশমিকটা না থাকে তাহলে এটা কত? 1 0 10, তাহলে 10-এর ডাবল, 10-এর ডাবল 20, তাহলে এখানে 20 বসাও। মানে ডাবল করার সময় তোমরা দশমিকটাকে ভুলে যাবে, ওকে?
20 হলো। তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যাতে হচ্ছে এটা মিলে যায় কিংবা এটা থেকে কম হয়। এবার আমি তোমাদের কি বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে মিলে যায়, দেখো এখানে শেষে কি আছে 5। তাহলে তুমি বলো এমন কোন সংখ্যা আছে যার শেষে 5 থাকে? যেমন এই যে 5 5 কত হয়? 25 হয়। এখানে শেষে 5 আছে। তাহলে তোমরা বলো কত দিয়ে ভাগ করলে মিলে, গুণ করলে মিলে যাবে? 5 দিয়ে। এটা আমি তোমাদের আগের ভিডিওতেও বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম। তাহলে 20 আছে, 20 সঙ্গে এখানে 5 বসায় দাও। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 0 0 2, 5 2 10। ফ্যান্টাস্টিক, মিলে গেছে, দেখো 1025 মিলে গেছে। তাহলে এখানে 5, এখানে 5, তাহলে কত হলো? 1025, তাই না? মিলে গেল আমাদের। এই অ্যান্সার কত হলো? 1.05। তাহলে এখানে আমি কি লিখতে পারি? বর্গমূলের ভিতরে 1.05 তার স্কোয়ার, বা স্কোয়ার ইংলিশে বলে স্কোয়ার, বাংলায় বলে বর্গ। ওকে, বা এক্স, এক্স সমান এটা পেলাম। এবার দেখো তো আমি কি বলেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়, উল্লুখের প্রাণ যায়। এই যে স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল, আর এই যে স্কোয়ার বর্গ, এই দুটো মিলে কি হয়? কাটাকাটি যায়। মানে এই যে বর্গমূল আর হচ্ছে এই স্কোয়ার, এরা দুজন মিলে কি হয়? কাটাকাটি যায়, তাই না? এরা দুজন মিলে যুদ্ধ করলে দুজনই মারা যাবে। তাহলে এরা দুজন মিলে কাটাকাটি যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে? তাহলে এরা এরা বর্গমূল আর বর্গ, এরা দুজন মিলে যদি কাটাকাটি যায় তাহলে কি পড়ে থাকে? তাহলে পড়ে থাকে x সমান সমান 1.05। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সংখ্যাটি হলো x নিয়েছিলাম আমরা, তাহলে x সমান সমান এত পেলাম। তাহলে সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি হলো কত? সমান সমান 1.05, তাই না? এখানে ভগ্নাংশ না, এখানে শুধু সংখ্যাটা লেখো। ঠিক আছে, নির্ণয় সংখ্যাটি লেখো। সংখ্যাটি হলো 1.05। ঠিক আছে, এরপর দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলছে? 10 নম্বর অঙ্কটা বলছে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে তা নির্ণয় করি। তাহলে এটাও আমরা ওইভাবে করব যে আমরা ধরে নিই, ধরি ধরি আমি x যোগ করব। ঠিক আছে, যে 0.75 এর সাথে x যোগ করলে তার বর্গমূল কত বলছে? 2 হবে, তাই না? এটা আমি ধরে নিলাম যে আমি x যোগ করলে তার বর্গমূল 2 হবে। ঠিক আছে, তাহলে সুতরাং আমি কি লিখতে পারি প্রশ্নানুসারে? তাহলে প্রশ্নানুসারে মানে হচ্ছে প্রশ্নানুসারে, প্রশ্নযোগ অনুসারে, মানে প্রশ্নে যা বলা হয়েছে। প্রশ্নে কি বলা হয়েছে? তার সাথে x যোগ করলে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 0.75 এর সঙ্গে আমি কি যোগ করব? x যোগ করব। তাহলে x যোগ করে দিলাম। এবার কি বলছে? এই যোগফলের বর্গমূল করতে হবে। যোগ করলে এই যোগফলের যে বর্গমূলটা আছে এটাকে বর্গ করলাম। তাহলে এটা কার সঙ্গে সমান হবে? এটা সমান হবে 2 এর সঙ্গে, কারণ এটা বর্গমূল করলে আমি কি পাবো? 2 পাবো। তাহলে 2 এর সঙ্গে সমান হবে। এবার দেখো, এবার আমি কি করব? বা আমাকে তো x এর মান বার করতে হবে, তাই না? তাহলে x এর মান আমি কি করে বার করব? আমি দুই দিকে বর্গ করে দেবো। তাহলে বর্গ রয়েছে, বর্গমূলের ভিতরে 0.75 প্লাস কত রয়েছে? x। এবার আমি এদিকে বর্গ করে দিলাম, সমান সমান এদিকেও আমি 2 এর উপরে বর্গ করে দিলাম। এবার তোমরা ব্র্যাকেটে লিখতে পারো উভয় দিকে বর্গ করে। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে, মানে এটা আমরা উভয় দিকে বর্গ মানে দুই দিকে বর্গ করলাম। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে আমরা দুই দিকে বর্গ কেন করলাম? দেখো, আমরা যদি দুই দিকে বর্গ করি তাহলে এখানে যে বর্গমূলটা আছে, বর্গমূলটা আর এটা কেটে যাবে, তাই না? এবার তুমি বলো এইদিকে আমরা এরকম কি করতে পারি? দেখো করতে পারি। এবার বলো, দেখো মনে করো এদিকে a আছে, এইদিকে b আছে, তোমরা জানো। এবার আমি এইদিকেও যদি এক যোগ করি, এদিকেও যদি এক যোগ করি, তাহলে কি কোনো ভুল হবে? অঙ্কটা ভুল হবে না, কারণ এদিকেও এক যোগ করেছি, এদিকেও এক যোগ করেছি, মানে এটা এক আর এটা একটা কেটে যাবে, তাই না? কারণ এদিকে +1 আছে, +1টা যদি এদিকে আসে তাহলে কি হবে? -1 হবে। +1 -1 কেটে যাবে, তাই না? তাহলে কি থাকলো? তাহলে a সমান সমান b এ থাকলো। তার মানে আমি এইদিকে যদি এক যোগ করি তাহলে এদিকেও আমি এক যোগ করতেই পারি। আবার মনে করি আমি এইদিকে a এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে এদিকেও আমি b এর সঙ্গে 2 গুণ করতে পারি। পারি কি পারি না? এদিকেও 2 গুণ করলাম, এদিকেও 2 গুণ করলাম, তাহলেও কি থাকবে? এই যে 2 2 কেটে গেল, তাহলে a সমান সমান b থাকলো। মানে আমি একই সংখ্যা দিয়ে এই দিকে আর এইদিকে সেম করতে পারি। তাই আমি এইদিকেও বর্গ করে দিলাম, এদিকেও বর্গ করে দিলাম। তাহলে দুই দিকে যদি বর্গ করে দিই তাহলে দুই দিকের বর্গ কেটে যায়, তাই না? তাই আমি দুই দিকে বর্গ করতেই পারি, তাই আমি দুই দিকে বর্গ করলাম। ওকে, বুঝতে পারছো? তাহলে এবার দেখো, এবার কি করবো? দেখো, এই যে বর্গটা আর এই যে বর্গমূলটা, এই দুটো কি হবে? এই দুটা কেটে যাবে, এই দুটা কেটে যাবে। তোমরা মানে এরকম দাগ দিও না, ঠিক আছে? এই যে বর্গমূলটা আর বর্গটা কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে?
এখানে পড়ে থাকবে 0.5 প্লাস এক্স পড়ে থাকবে এখানে। আর এদিকে কি থাকবে দেখো, 2 এর স্কোয়ার কত হয়, 2 এর স্কোয়ার মানে কত তোমরা কি জানো, 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে সমান কত হয়, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 4 হয়। তাহলে এখানে আমি 4 লিখলাম। এবার আমাকে কার মান বার করতে হবে, আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে বা এক্স সমান সমান 4 আছে এদিকে। এবার এই দিকে যে এটা আছে, এটাকে আমি ওই দিকে নিয়ে যাবো, তাই না, সমান, এটাকে আমি সমান সমান এই দিকে নিয়ে যাবো। তাহলে দেখো তো এটা এদিকে কি আছে, প্লাস আছে, কি সামনে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে। এটা এদিকে প্লাস আছে, তাহলে এদিকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না। তাহলে এটাকে এদিকে এসে আমি মাইনাস করে দিলাম 0.75। তো এবার তোমরা এটাকে মাইনাস করো, দশমিকের বিয়োগ অঙ্ক তোমরা জানো, 4 আছে, 0 আছে, 0.75। এবার আমরা কি জানি, দশমিকের যোগ বিয়োগ করার সময় দশমিকটা সবাই একসঙ্গে থাকে, মানে দশমিকটা সিধে সিধে থাকে। তো 4-এর এই পেয়ে কিছু নেই মানে কি আছে, দশমিক আছে। তারপরে এদিকে এখন কি দেবো, কিছু নেই মানে কি, শূন্য বসায় দাও, কারণ আমরা শূন্য দিতেই পারি। এইদিকে আমরা শূন্য দিতেই পারি, তাই না, দশমিকের পরে শূন্যর দাম আছে, নেই। তো এইদিকে আমি শূন্য বসাই দিলাম। এবার 5 আর 0 5 হইলো যোগ করলে, সরি বিয়োগ করতে বলছে, তাহলে 5 আছে 10 বিয়োগ করতে 5 হইলো, 7 আছে 10 বিয়োগ করতে কত হবে, এখানে হাতের আগ আসলো 8 হইলো, 8 আছে 10 বিয়োগ করতে 2, এখানে হাতের আগ আছে, হাতের একটা এখানে আসলো, তো কত হলো, 1 আছে 4 করতে 3, তাহলে 3.25, তাহলে অ্যান্সার কত হলো 3.25। দেখো, তুমি কি এই বিয়োগ অঙ্কটা বুঝতে পারলে, আশা করি বুঝতে পারছো, কারণ তোমরা তো বিয়োগ অঙ্ক করতেই পারো, এটা তোমরা ছোটবেলায় করেছো। যদি তুমি বিয়োগ অঙ্ক করতে না পারো, তাহলে এটা বিয়োগ অঙ্কটা শিখে নেবে, ঠিক আছে। আমি তো বলেই দিলাম কিভাবে করতে হবে। তাহলে এক্স সমান সমান 3.25, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখে ফেলি, সুতরাং 0.75 এর সঙ্গে কত যোগ করতে হবে, 3.25 যোগ করলে তার বর্গমূল 2 হবে, তাই না। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে তার পরের অঙ্কটা দেখো। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে, 11 নম্বর অঙ্কটা বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। তাহলে এটাকেও আমরা ওইভাবে করব, এক্স ধরে নিয়ে করবো, তাই না। আমরা ধরে নিই যে কত নম্বর অঙ্ক, 11 নম্বর, যে আমরা ধরে নিই প্রথমে, যে ধরি, কি ধরে নেব, যে 48.09 থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল কত হবে, 5.7 হবে, তাই না। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, সুতরাং প্রশ্নানুসারে মানে প্রশ্নযোগ অনুসারে, মানে প্রশ্নে যা বলা হয়েছে। তাহলে দেখো প্রশ্ন কি বলছে, এটার সঙ্গে কি যোগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে, তাই না। তাহলে 48.09, এটা একটা সংখ্যা দিয়েছে, এটার সঙ্গে কত বিয়োগ করতে বলছে, এক্স বিয়োগ করতে বলছে, এক্স বিয়োগ করলাম। এরপর আমি এই যে বিয়োগ ফলটা পেলাম, এই বিয়োগ ফলটা যদি আমি বর্গমূল করি, তাহলে আমি কত পাবো বলছে, তাহলে বলছে আমি সমান সমান এটা পাবো, মানে 5.7 পাবো বলছে। তাহলে 5.7, তাহলে দেখো এটা এখন আমরা কি করব, বা আমাদের এক্স এর মান বার করতে হবে। তো তোমরা এটাকে দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে তোমরা উভয় দিকে বর্গ করে দাও, মানে এদিকেও বর্গ এদিকেও বর্গ করে দাও, এটা দিয়েও করতে পারো। কিংবা তোমরা এটাও করতে পারো, যে এই যে এদিকে বর্গমূলটা আছে, এই বর্গমূলটা এদিকে গিয়ে কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। এইভাবেও করতে পারো, যেভাবে খুশি ওইভাবে করতে পারো। তো আগেরটা আমি বর্গ করে করছিলাম, উভয় দিকে বর্গ করে, তো এই দিকেরটা আমি বর্গ না করে করতেছি, ঠিক আছে। তাহলে 48.09 মাইনাস এক্স সমান সমান 5.7 তার স্কোয়ার। কি হলো দেখো, এইদিকে বর্গমূল আছে, তো এটাকে আমি কি করলাম, এদিকে গিয়ে বর্গ করে দিলাম। এটাও করতে পারো, কিংবা তুমি এটাও করতে পারো, ঠিক আছে, তুমি এটাও করতে পারো। যেমন হচ্ছে 48.09 এরকম আছে মাইনাস এক্স, তুমি যদি চাও তাহলে এটা এরকম করতে পারো, এদিকেও বর্গ করে দিতে পারো, তারপরে এদিকেও বর্গ করে দিতে পারো। তাহলে দুই দিকে বর্গ করে দিলাম, তারপর এটা আর এটা কেটে যাবে, তাহলে সমান সমান কত পাবো, 48.9 মাইনাস এক্স সমান সমান 5.7। তাহলে দেখো এটা আর এটা কিন্তু একই পেলাম, তাই না। মানে তুমি এটা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, তোমার যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারো, ঠিক আছে। তো এবার আমি এটা এইভাবে করলাম, তাহলে বা এবার কত পেলাম, দেখো এটার বর্গ করো, এটার বর্গ করলে কত হয়, তাহলে 480.9 মাইনাস এক্স সমান সমান, এটার বর্গ করো, এখন বর্গ কিভাবে করতে হয়, 5.7 এর বর্গ মানে হচ্ছে 5.7 এর সঙ্গে 5.7 গুণ, তাই না।
বর্গ মানে হচ্ছে এটা। এবার এটাকে বর্গ করো, 7 7 গুণ করো, 7 7 49, 9 হাতে থাকলো 4, 5 7 35, 35 আর 4 কত হয়? 35 আর 4 39, গুণ চিহ্ন দিলাম, তাহলে 5 7 35 এর 5, হাতে থাকলো 3, তারপরে 5 5 25, 25 আর 3 26, 27, 28, তাই না? 28 হয়। এটা কত পেলাম? 9 পেলাম। 5 আর 9 যোগ করলে 14, 4 পেলাম। 8 আর 3 যোগ করলে 11, 11 হাতে থাকে 12, 2 হাতে 1 থাকলো 3। এবার দেখো এখানে কত ঘর পরে দশমিক আছে? 1 ঘর। এখানে কত ঘর পরে দশমিক আছে? 1 ঘর। তাহলে 1 আর 1 এর কত হলো? 2 হলো, তাহলে 2 ঘর পরে দশমিক হবে। তাহলে অ্যান্সার হবে 32.49। এই যে 1 2 2 ঘর পরে দশমিক দিলাম, তাহলে অ্যান্সার কত? 32.49। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এটার অ্যান্সার। এবার আমি কি করবো? আমাকে হচ্ছে এক্স এর মান বার করতে হবে, তাই না? তাহলে এবার এক্স এর মান যদি আমি বার করি, তাহলে এবার দেখো আমি এক্স এর মানটা কি করে বার করি। মাইনাস এক্স আছে সমান সমান এদিকে 3249 আছে, এবার এটা এদিকে প্লাস আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, -4809, তাই না? এটা হলো। এবার তুমি এটাকে বিয়োগ করো, বা মাইনাস এক্স সমান কত? এটাকে যদি বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করো, এখানে দশমিকের বিয়োগ অঙ্ক তোমরা করতে জানো, 8.09 আর নিচে হচ্ছে 32.49। বিয়োগ করো এখন এটাকে, তাহলে 9 9 মিলে গেলে 0, 4 আছে 10 করতে 6, দশমিক হাতের আগ আসলো 3, 3 আছে 8 করতে 5, তারপর হচ্ছে 3 আছে 4 করতে 1, কত হলো? 15.60। আর একটা জিনিস তোমরা এখানে দেখো, এখানে এটার সামনে কি আছে? কিছু নেই, মানে প্লাস আছে। এটার সামনে কিছু নেই, মানে কি আছে? মাইনাস। এটার সামনে মাইনাস আছে। এবার তুমি বলো তো 32 বড় নাকি 48 বড়? 48 বড়। 48 যদি বড় হয়, তাহলে 48-এর সামনে কি আছে? মাইনাস চিহ্ন আছে, মানে এখানে মাইনাস চিহ্ন হবে, কারণ 32 ছোট, 32-এর সামনে প্লাস চিহ্ন আছে, 48-এর সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে মাইনাস হবে। ঠিক আছে? এটা কি তোমরা জানো নাকি জানো না? এটা তো তোমরা জানো মনে হয়, আগের চ্যাপ্টারে পড়েছো। তাহলে বা এবার দেখো এদিকেও মাইনাস, এদিকেও মাইনাস, এবার দুটা মাইনাসে কি হবে? এই মাইনাস আর এই মাইনাসে কেটে যাবে। ঠিক আছে? তাহলে কি থাকলো? থাকলো এক্স সমান সমান 15.60। ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো এখানে জিরো আছে, তো তাহলে তুমি জিরোটা নাও দিতে পারো, তুমি এটাকে শুধু 15.6ও লিখতে পারো, কারণ দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। মানে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, দুটাই ঠিক। ঠিক আছে? এবার দেখো এটা হয়তো তুমি বুঝলে না, এটা আমি তোমাকে ভালো করে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আমি তোমাকে বলি 2 - 3, তাহলে তুমি এটা কত লিখবে? 1 লিখবে না? 1 লিখলে কিন্তু ভুল, এটা হবে -1। এগুলো তো তোমরা করেছো, তাই না? দেখো এখানে সামনে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে -1 হবে, তাই না? কারণ 3টা বড়, তাই এখানে মাইনাস। আবার যদি এরকম হইতো 3 - 2, তাহলে হইতো 1। এটা তোমরা শিখেছো কি শিখোনি আমি জানি না, তাহলে দেখো আমি বুঝাই দিচ্ছি আরেকবার। যদি আমি 4 - 2 করি, তাহলে কত হবে? তাহলে 2 হবে। কিন্তু যদি আমি 2 - 4 করি, তাহলে হবে -2। কেন -2 হবে? দেখো 4 এর সামনে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটা মাইনাস হবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হলো। এবার কে বড়? 4 বড় না 2 বড়? 4 বড়। 4 এর সামনে কি আছে? প্লাস আছে, তার মানে প্লাস চিহ্ন হবে, আর এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে। এবার দেখো 2 - 4, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস হবে। 2 - 4 মানে কি? বিয়োগ, তাহলে 2 হলো, 2 হলো, তাই না? এবার দেখো এখানে 2 বড় না 4 বড়? 4 বড়। 4 এর সামনে কি আছে? মাইনাস আছে, তাই এখানে মাইনাস হবে। ঠিক আছে? তাই এখানে মাইনাস আছে, -2 হয়েছে। এখানেও সেম, এখানে 32.49 আর 48.09। কে বড়? 32 বড় না 48 বড়? 48 বড়। 48 এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাই এখানে মাইনাস হয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এবার অ্যান্সার কত আসলো? 15.6। তো এবার আমরা লিখে ফেলি যে সুতরাং 48.09 থেকে 15.6, মানে 6ও লিখতে পারো বা 60ও লিখতে পারো। ঠিক আছে? যা তোমার ইচ্ছা, কারণ দশমিকের পরে জিরোর কোনো দাম নেই। তাহলে বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল, ফলের বর্গমূল 5.7 হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে রাফ। ঠিক আছে? এগুলো হচ্ছে রাফ, এগুলো তোমরা রাফে করবে। তাহলে এটা তোমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে এরপর দেখো, এরপর হচ্ছে 12 নম্বর অঙ্কটা।
12 নম্বর অঙ্কটা কি বলছে, 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। ব্র্যাকেটে কি দিয়েছে, ব্র্যাকেটে দিয়েছে 6 দশমিক স্থান পর্যন্ত। দেখো অঙ্কটা আরেকবার পড়ো, অঙ্কটা পড়ে কিছু বুঝতে পারলে? আশা করি কিছুই বুঝতে পারোনি, তাই না? বলছে যে 0.328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি 6 দশমিক স্থান পর্যন্ত। আশা করি তোমরা কিছুই বুঝতে পারোনি। তো চলো আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। প্রথমে দেখো পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যার আমরা বর্গমূল করতে পারি, যেমন 4, 4-এর আমরা বর্গমূল করতে পারি, তাহলে 4-এর বর্গমূল করলে কি হয়? 2 হয়। এটার বর্গমূল করলে 2 হয়। এবার বলতো 5-এর বর্গমূল তুমি করতে পারবে? 5-এর বর্গমূল আমি যদি তোমায় করতে বলি, তাহলে তুমি এটা বর্গমূল করতে পারবে না, কারণ 5-এর বর্গমূল দেখো করতে পারবে? পারবে না। তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। মানে হচ্ছে √5, এই যে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, আর এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? মানে পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যেটার বর্গমূল করা যায়। যেমন হচ্ছে √6, এটা তুমি বর্গমূল করতে পারবে? পারবে না। তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। আর এবার যদি আমি বলি তোমার √16, তাহলে দেখো এটা কিন্তু করা যায়। তাহলে এটা কত হলো? এটা হচ্ছে 4-এর স্কোয়ার, তার মানে কত? এটা হচ্ছে 4, তাই না? তাহলে দেখো এটা কিন্তু বর্গমূল করা যায়, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। মানে √4 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, √16 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু √5, √6 এরা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? আবার হচ্ছে √25, বলো এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটা বর্গমূল করলে কি আসে? 5 আসে। এই যে 25-এর জায়গায় যদি আমি 5-এর স্কোয়ার লিখতে পারি, তাহলে সমান সমান 5। তাহলে √25 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু √5 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এটাকে যদি তুমি বর্গমূল করো, তাহলে এটা তুমি বর্গমূল করতে পারবে না, ঠিক আছে? এবার বলছে যে এটার থেকে কত বিয়োগ করতে হবে। মানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে, মানে কত আমরা বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এটা আমরা বর্গমূল করতে পারবো। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এখন বলি, আমি তোমাদেরকে বললাম 6টা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা তোমরা জানো। এবার আমি যদি তোমাকে বলি যে 6 থেকে কত বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তুমি কি করে বুঝবে? দেখো আমি এটাকে বর্গমূল করি 6টাকে, চলো 6টাকে বর্গমূল করো। 6টাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, তাহলে কি হবে? একটাই সংখ্যা আছে, তাহলে একটাই নেবো। তাহলে প্রথমে আমরা 2 দুগুণ 4, বেশ 4 হয়, 3 3 9 বেশি হয়ে যায়, তাহলে 2 বাদ দিয়ে 2 নেবো, তাহলে 2 দুগুণ 4। দেখো কত আসলো? 1 আসলো। এবার দেখো তুমি 1কে বর্গমূল করতে পারবে? পারবে না। তাহলে এখানে কত আসলো? 2, এখানে কত আসলো? 1, মানে ভাগশেষ কত আসলো? 1। একটা মানে বেঁচে থাকে, মানে মিলে যায়নি, বেঁচে কত থাকছে? 1 থাকতেছে। তাহলে এবার দেখো, এবার তুমি কি করবে? সরি, এখানে তো 1 না, এখানে 2 থাকতেছে, 4 আছে 6 করতে 2 থাকতেছে, তাই না? তাহলে এবার দেখো 6টা কি বর্গমূল সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা না। এবার যদি তুমি এখানে এখানে ভাগশেষ কত থাকলো? এটা হচ্ছে ভাগশেষ থাকলো 2। এবার 6 থেকে যদি তুমি 2 বিয়োগ করে দাও, 6 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 4 হয়। এবার 4 বলো, এই যে 4টা, এই 4টা পূর্ণবর্গ সংখ্যা হয় কি হয় না? 4টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ দেখো √4 কত হয়? 2 হয়, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে যদি তুমি 6 থেকে যদি তুমি 2 বিয়োগ করো, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে 6 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? 6 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমি যদি 6 থেকে 2 বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি কি করে পেলাম যে 6 থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এই যে এইভাবে পেলাম, মানে ভাগ করলাম, প্রথমে আমরা এটাকে বর্গমূল করলাম, বর্গমূল করে দেখলাম যে আমরা ভাগশেষ কত পেলাম? 2 পেলাম। এবার এই ভাগশেষটা যদি আমি এখানে 6 থেকে বিয়োগ করি, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এবার এই সংখ্যাটা, এবার আমাকে বলছে এই সংখ্যাটার থেকে কত বিয়োগ করলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি এটা কি করে বুঝবো যে কত বিয়োগ করতে হবে? আমি প্রথমে এটার বর্গমূল করব, ঠিক আছে? তো চলো এটার বর্গমূল করি। তাহলে এটার বর্গমূল কিভাবে করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, ঠিক আছে? 0.00328, চলো এটা এখন আমরা বর্গমূল করব। বর্গমূল কিভাবে করতে হয়? পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিতে লাগে, দুটো করে নাও, দুটো করে নাও, দুটো করে নাও। এবার এখানে 0 আছে, তাহলে 0 দিয়ে করব, 0 বাদ দিয়ে 0। এবার এখানে দশমিক আছে, তাহলে দশমিক থেকে এইদিকে নিয়ে যাও, তাহলে এবার এতে 2টা শূন্য নিয়ে আসো। এবার দেখো শূন্য আছে, এবার শূন্য রেখে কি আমরা ভাগ করতে পারবো? পারবো না। তো এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এখানে এখানে শূন্য দিয়ে দাও, এখানে 2টা শূন্য বসাতে, মানে এইভাবে তোমরা করতে পারো। যদি তোমরা এটা করতে না না চাও, তা হবে না, ডাইরেক্ট এটা নিয়ে আসতে পারো, এখানে একটা শূন্য দিয়ে
এটাকে নিয়ে আসতে পারো, ঠিক আছে? তো আমি এটাকে করে দিলাম তবু। তাহলে এখানে হচ্ছে 0 3 আসলো, 0 3, তাই না? এবার দেখো শূন্যর ডাবল কত? শূন্যর ডাবল শূন্যই হয়, তাহলে আগ পাশে শূন্যর দাম আছে? নেই, তাহলে আমি শূন্য বসাবো না। তাহলে এবার কত হচ্ছে 3। এবার দেখো যদি আমি 2 বাদ দিই তাহলে 2 দুগুণ 4 বেশি হয়ে যায়, তাহলে আমি 1 বাদ দিয়ে এখানেও 1 দেবো, তাহলে এককে 1, তাহলে 1 আছে 3 করতে 2, তাহলে 2 2 আছে, তারপরে এই যে এদের 2 বন্ধুকে নিয়ে আসলাম 28 হলো। এবার বলি 1 এর ডাবল 2 হলো, কারণ আগ পাশে শূন্য আছে তাহলে শূন্যর কোনো দাম নেই, তাহলে 1 এর ডাবল 2। তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা দেবো যাতে এটা মিলে যায় কিন্তু এটার থেকে কম হয়, ঠিক আছে? তাহলে এখানে 8 আছে, তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 4 4 16। প্রথমে আমরা এটাকে 4 দিয়ে করি, ঠিক আছে? 4 দিয়ে ছাড়ো, প্রথমে আমরা এটাকে অন করি হচ্ছে 2 আছে, তো 2 এর সঙ্গে প্রথমে আমরা 7 বসাই দিলাম। তাহলে এবার 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 7 49, 49-এর কত হয়? 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 দুগুণ 14, 14 আর 4 কত হয়? 14 আর 4 হচ্ছে 14 18, কত হলো? 189, মানে এটার থেকে কম। তাহলে এবার আমরা 8 দিয়ে গুণ করবো, তাহলে 2 আছে, 2 এর সঙ্গে এখানে 8 বসালাম, তাই এখানে 8 বসালে আমরা 8 দিয়ে গুণ করবো, 8 8 64, 4, হাতে থাকলো 6, 8 দুগুণ 16, 16 আর 6 কত হয়? 16 আর 6 হচ্ছে 22, তাহলে হচ্ছে 224, মানে এটা থেকে কম, ঠিক আছে? তাহলে এবার চলো আমরা 28-কে আবার 9 দিয়ে গুণ করি। 8 লং 72-এ 2, হাতে থাকলো 7, আর 9 দুগুণ 18, 18 আর হচ্ছে সাথে কত হয়? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 225। তাহলে দেখো 252, এখানে কত আছে? 228। তাহলে 228-এর থেকে 252 বেশি হয়ে যায়, তাহলে আমরা 8 বাদ দিয়ে 224 লিখবো। এখানে 8 বাদ দিলাম, এখানেও 8, তাহলে আমি লিখলাম 224। এবার দেখো কত পেলাম? 4 এসে 8 করতে 4। দেখো এটাকে তুমি আর ভাগ করতে পারবে? পারবে না। তাহলে আমি ভাগশেষ কত পেলাম? দেখো আমি ভাগশেষ কত পেলাম? 4 পেলাম ভাগশেষ। এবার আমি কি বলেছি? এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? যেটা ভাগশেষে আসবে ওটা বিয়োগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে ওটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? 4 বিয়োগ করলে, 4 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো তোমাকে এখানে একটা কথা বলেছে ব্র্যাকেটে, কি বলছে? 6 দশমিক স্থান পর্যন্ত, মানে তোমাকে এমন একটা সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে যেটা হচ্ছে 6 দশমিক স্থান পর্যন্ত থাকবে। 6 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এবার দেখো 4টা কি 6 দশমিক স্থান পর্যন্ত আছে? নেই। এবার দেখো তুমি যদি 0.00328 এটার থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাও কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? 4 বিয়োগ করলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলে দেওয়া হয়েছে? যে 6 দশমিক স্থান পর্যন্ত, 6 দশমিক স্থান পর্যন্ত, 6 দশমিক স্থান। তাহলে 6 দশমিক স্থান তুমি কি করে পাবে? এখানে তো একটা সংখ্যা আছে 4, তো 6 দশমিক স্থান মানে কি? 6 দশমিক স্থান মানে হচ্ছে দশমিকের পরে 6টা সংখ্যা। তাহলে দেখো এটাকে আমি 4টাকে আমি কি লিখতে পারি? 4 আছে তো, এটার সামনে আমি 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য দিলাম, তারপর দশমিক দিলাম। তাহলে দেখো তো 1 2 3 4 5 6, দশমিকের পরে 6টা সংখ্যা হলো, হলো, মানে 6 আবার সামনে তো দশমিকের পরে তো শূন্যর কোনো দাম নেই, তাহলে আমি শূন্য দিতেই পারি। তাহলে দেখো এটা 6 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা হয়ে গেল, তাই না? তাহলে এবার আমি কি বলবো? যে সুতরাং এই যে 0.0000328 এটার থেকে যদি আমি 0.00004 এটা যদি বিয়োগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা পাবো, ঠিক আছে? দেখো এখানে তুমি এবার বললে এখানে দশমিকের আগে শূন্য কেন দিলাম? এখানে দেখো দশমিকের আগে শূন্যর কোনো দাম নেই, তাই আমরা এখানে শূন্য দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এখানে আমরা 5টা শূন্য দিয়েছি, তাহলে এটা 6 দশমিক সংখ্যা হয়ে যাবে। 1 2 3 4 5, সরি এখানে আরো একটা শূন্য হবে, তাহলে এটা 6 দশমিক সংখ্যা হয়ে গেল। এই যে 1 2 3 4 5 6, 6 দশমিক সংখ্যা হয়ে গেল। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি কি লিখবো? যে সুতরাং 0.00328 থেকে 0.00004 বিয়োগ করলে, বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো, ঠিক আছে? তোমরা এটা বুঝতে পারলে যে আমি এখানে কেন হচ্ছে? দেখো 4 ছিল, তাহলে 4 বিয়োগ, যদি আমি এখান থেকে 4 বিয়োগ করি না, এই সংখ্যাটা থেকে যদি 4 বিয়োগ করি তাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু তোমাকে বলছে 6 দশমিক সংখ্যা পর্যন্ত, তাই আমি এখানে 6 দশমিক সংখ্যা বানিয়ে নিলাম দশমিক দিয়ে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারলে। কি বুঝতে পারলে না? তাহলে চলো এটাকে আমি আরেকটু ভালো করে বোঝাই দিচ্ছি তোমাকে। মনে করো 25, 25টা কি পূর্ণবর্গ সংখ্যা?
দেখো 25-এর পূর্ণ বর্গমূল করা যায় কিনা। যদি বর্গমূল করা যায় তাহলে পূর্ণবর্গ সংখ্যা, যদি বর্গমূল করা না যায় তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো 25-কে তুমি এইভাবে লিখতে পারো, 5 স্কোয়ার লিখতে পারি, তাহলে সমান সমান 5। তার মানে 25-কে বর্গমূল করা যায়, তার মানে 25টা কি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার আমি যদি তোমাকে বলি 26, এবার 26টা কি পূর্ণবর্গ সংখ্যা? তুমি বলবে প্রথমে বর্গমূল করি, তাহলে তুমি চলো 26কে বর্গমূল করো, দেখো বর্গমূল করতে পারো কিনা, বর্গমূল করতে পারো কিনা দেখি। দেখো 26কে বর্গমূল করা যায় না, তখন 26টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এবার যদি আমি বলি যে 26-এর থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কত বিয়োগ করলে, চলো দেখি। তাহলে 26কে আমরা প্রথমে বর্গমূল করি, তাহলে দুইটা সংখ্যা নিলাম, 26 আছে, তাহলে এখানে 5 বাদ দিব, 5×5 = 25, 6×36 বেশি হয়ে যায়, 5×5 = 25 বাদ দিলাম, কত থাকলো ভাগশেষ 1 থাকলো। তার মানে 26 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? কারণ ভাগশেষ কত 1। তাহলে দেখো 26 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি কত পাই 25, তাই না? আর 25 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, 25 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমি যদি এবার তোমাকে বলি যে তুমি এখান থেকে দাঁড়াও, তাহলে দেখো এটা একটা কি, একটা হচ্ছে একটা এক অঙ্কের সংখ্যা, তাই না? এটা হচ্ছে এক দশমিক সংখ্যা, মানে এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এই এক অঙ্কের সংখ্যা বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। এবার আমি যদি তোমাকে বলি যে এটার থেকে আর কি বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা, দেখো 26 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে কত হয়, তাহলে 16 হয়। এবার বলো তো 16টা পূর্ণবর্গ সংখ্যা হবে কি হবে না? তাহলে দেখো 16 বর্গমূল করলে কত হয়, 4 স্কোয়ার হয়, সমান সমান 4। তার মানে এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 26 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি 25 পাচ্ছি, মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর 26 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে আমি 16 পাচ্ছি, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। একটা হচ্ছে ক্ষুদ্র, একটা ছোট, 10টা হচ্ছে বড়। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তার মানে তাই আমি 1 বিয়োগ করবো। এবার এখানে তোমাকে দেখো কোশ্চেনে কি বলছে 12 নম্বরে, ক্ষুদ্রতম দশমিক সংখ্যা, ক্ষুদ্রতম দশমিক সংখ্যা। তাহলে এবার দেখো এখানে 4টা আছে, 4টা বড় নাকি হচ্ছে 0.00004 বড়, কে বড়? 4 বড়। তাহলে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে এটা। তাই তুমি এটা লিখবে। তুমি যদি এটা পরীক্ষায় লেখো তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, কি বলছে? ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বলছে, কত পর্যন্ত? 6 দশমিক স্থান পর্যন্ত। তাই হচ্ছে আমরা এই যে এটা লিখলাম। যদি আমাদেরকে বলতো যে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা 4 লিখতাম, মানে 4 বিয়োগ, যদি আমরা 4 লিখি তাও ঠিক হবে, যদি আমরা এইটা লিখি তাও ঠিক, যদি আমাদেরকে বলতো কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু তোমাকে বলছে ক্ষুদ্রতম সংখ্যা, মানে যে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে হবে না, যেটা সবচেয়ে ছোট ওই সংখ্যাটা তোমাকে লিখতে হবে। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এটা। তাহলে এটা বিয়োগ করলে তুমি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে তোমাকে এটাই লিখতে হবে। তুমি 4 লিখলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না। তবে 4টাও কিন্তু ঠিক, মানে 4 বিয়োগ করলে ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু যদি তুমি 4 লেখো তাহলে তোমাকে নাম্বার দেবে না। কেন নাম্বার দেবে না? কারণ এখানে বলে রাখছে ক্ষুদ্রতম দশমিক সংখ্যা, মানে ক্ষুদ্রতম বলে রাখছে। আর 4টা তো ক্ষুদ্রতম নয়, তাহলে তোমাকে নাম্বার দেবে না। যেমন ধরো এখানে 25 26 থেকে করলে, 26 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে 25 হয়, 26 থেকে যদি তুমি 10 বিয়োগ করো তাহলে কি হয়, 16 হয়। তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। এবার যদি তোমাকে আমি বলি যে 26 থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, মনে করো কেউ বললো কেউ বললো 1, কেউ বললো 10, তাহলে তুমি বলো কে ভুল বলছে? কেউই ভুল বলেনি, দুইজনই ঠিক বলছে। কারণ 26 থেকে 1 বিয়োগ করলেও পূর্ণবর্গ সংখ্যা হয়, 26 থেকে 10 বিয়োগ করলেও পূর্ণবর্গ সংখ্যা হয়। কিন্তু এবার আমি যদি বলি 26 থেকে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এবার মনে কর কেউ বললো 1, কেউ বললো 10, তাহলে এবার যে 1 বলছে সে কিন্তু সঠিক বলছে, কিন্তু যে 10 বলছে সে কিন্তু ভুল বলছে। কেন? কারণ আমি তো ক্ষুদ্রতম সংখ্যা বলছি, আমি তো যে কোনো সংখ্যা বলিনি, আমি ক্ষুদ্রতম সংখ্যা বলছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাই তোমাকে একই বলতে লাগবে, 10 বললে ভুল হবে। বুঝছো ব্যাপারটা? এখানেও ঠিক সেম ব্যাপার। আশা করি বুঝতে পারছো। তো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। তো আজকে ভিডিওটা এখান থেকেই থাক। এর পরের ভিডিওতে আমরা 13 অঙ্কগুলো এবং 14 অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।